হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আজকে কাঙ্ক্ষিত সময় চলে এসেছি এবং আজকে আমাদের ক্লাসটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা খুব সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আপনাদের যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে 7 দিন এর মধ্যে একদিন বাদ দিয়ে অর্থাৎ 6 দিন লাইভ ক্লাস নিব আমরা টানা। এবং এই 6 দিনের যে লাইভ ক্লাসগুলো আছে এগুলো কমপ্লিটলি ফ্রিতে পাচ্ছেন আপনারা। আপনাদের কোনো কিছু পে করতে হবে না, শুধু ক্লাসে উপস্থিত থাকবেন, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। আর এখানে বেসিক্যালি দুইটা পার্টে ক্লাস হবে, একটা হচ্ছে স্পোকেন অ্যান্ড আরেকটা হচ্ছে গ্রামার। আর আমি গ্রামারের যে পার্টটাতে ক্লাস নিব এটা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই জানেন যে আমার খুব রিসেন্টলি অর্থাৎ গত 2 তারিখে একটা বই লঞ্চ হয়েছে, গ্রামালজি। আই ক্যান সে মাই সেলফ অ্যাজ আ রাইটার, ওকে? সো থিঙ্ক অ্যাবাউট ইট, এই যে বইটা গ্রামালজি। সো আমি সিদ্ধান্ত নিয়েছি যাদের একদম বেসিকে প্রবলেম রয়েছে, যারা এইচএসসি পরীক্ষা দিবেন, যারা এসএসসি পরীক্ষা দিবেন, চাকরি পরীক্ষা দিবেন, অর্থাৎ গ্রামার যে যে জায়গায় দরকার, এই বইটা হচ্ছে কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল একটা বই। এবং এই বইটা আমি একজন রাইটার হিসেবে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, এই বইটা আমি একদম ক্লাসের মাধ্যমে শেষ করে দিব। অর্থাৎ প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এই বই থেকে এবং এই বইয়ে যত জিনিসগুলো আমি লিখেছি, ইনক্লুড করেছি, প্রত্যেকটা জিনিস আপনাদের লাইভ ক্লাসের মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে শেষ করার দায়িত্ব হচ্ছে আমার। আপনাদের যেটা করতে হবে, খুব সুন্দর করে ক্লাসে চলে আসতে হবে প্রত্যেক সোমবার ছাড়া, সপ্তাহে বাকি 6 দিন। শুধু সোমবার আমরা ক্লাস করব না, বাকি সপ্তাহে 6 দিনে আমাদের ঠিক রাত 10টায় চলে আসলে কিন্তু ক্লাসটা পেয়ে যাবেন। সো আজকে গ্রামালজি ক্লাসের প্রথম গ্রামালজি ক্লাস বলেছি কারণ বইয়ের সাথেই মিলিয়ে, আর লাইভ ক্লাসের মাধ্যমে এই বইটা আমরা শেষ করব একদম। যারা এসএসসি, এইচএসসি কিংবা অন্য অন্য ধরনের পরীক্ষা দিবেন সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সো প্রথমে আপনাদের কয়েকটা কাজ করতে হবে, একটু করে ফেলেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউ হ্যাভ টু শেয়ার দিস লাইভ অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইউ হ্যাভ টু কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স দ্যাট ওয়ার আর ফ্রম ইউ। সো অবভিয়াসলি একটু কমেন্ট করে জানান যে কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আমাকে, আর কয়েকজন বন্ধুকে একটু মেনশন করে দিবেন কারণ দিস ইজ ইম্পর্ট্যান্ট, ওকে? আমি একটু আপনাদের কমেন্টগুলো নিয়ে নিব, তারপর আমাদের আজকের ইনিশিয়াল ক্লাসটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। Well. হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। সবাই একটু কমেন্ট করে জানান যে কে কোন জায়গা থেকে এই মুহূর্তে দেখছেন আমাদেরকে। সবাই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন। আমাকে 850 মানুষ দেখছেন এবং আমি আশা করছি যে এই সংখ্যাটা আরও বাড়বে, ঠিক আছে? আমি কয়েকটা কমেন্ট একটু পড়ে নিব কারণ কমেন্ট পড়লে আমরা বেশি কমেন্ট পড়লে বেশি ক্লাস করতে পারবো না। তারপর আছেন এখান থেকে ঢাকা থেকে আছেন জাবির চৌধুরী, ইমরান হাসান বলেছেন 22 ব্যাচ ক্লাস করা ঠিক হবে কি? হ্যাঁ, হবে অবশ্যই। নরসিংদী থেকে আমাকে দেখছেন ইমন ভাই, সাব্বির হাসান বলেছেন সিরাজগঞ্জ থেকে, তারপর কামরুল ভাই বলেছেন চাঁদপুর থেকে, তানজাম ভাইয়া বলেছেন খুলনা থেকে, তারপরে নুসরাত আবু আছেন ঢাকা থেকে, আশিকুর রহমান আমাকে দেখছেন সিডিজি থেকে আছেন, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখেন। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের এই প্ল্যাটফর্মে যদি বলি সেটা হচ্ছে চিটাগং থেকে। আর ওয়াই, ঢাকা এবং চিটাগং এই দুইটা অংশ থেকে সবচেয়ে বেশি। আমরা শুরু করছি টেনে হেঁচড়ে, আমরা জিনিসটাকে বড় না করি। দেখেন, যেহেতু বইটার শুরু থেকে আমরা শুরু করব, প্রথম দিকের টপিকগুলো আপনাদের কাছে একটু সহজ মনে হতে পারে, কিন্তু সহজেও জিনিসগুলোকে আমরা অন্যভাবে দিব, অন্যভাবে ডিফারেন্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করব। খেয়াল করেন, প্রথমে আমাদের যে টপিকটা রয়েছে উইচ ইজ কল্ড পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ, এই টপিকটা খুবই ইজি, এটা আমরা সবাই জানি এবং এটার একটা খুবই চিরচারিত একটা ব্যাখ্যা রয়েছে, একটা সংজ্ঞা রয়েছে, যেটাকে আমি বলি যে ট্রেডিশনাল, ঠিক আছে, ডেফিনেশন। ওই ট্রেডিশনাল ডেফিনেশনটা এরকম যে একটা উক্তির প্রতিটি অংশকে আমরা পার্টস অফ স্পিচ বলি, অর্থাৎ একটা কথার প্রত্যেকটা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। কিন্তু এই পার্টস অফ স্পিচকে বোঝার জন্য খুব সুন্দর এবং সাধারণ একটা ব্যাখ্যা রয়েছে, খুব সুন্দর একটা কনসেপ্ট রয়েছে, একটু খেয়াল করেন, এটা আমার বইয়েও ইনক্লুড করা আছে। আমরা সবাই বাংলাদেশের ভক্ত, বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত। আমরা একটু জিনিস খেয়াল করে দেখব, বাংলাদেশ ক্রিকেট দল যখন খেলে, এই যে কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে খেললেন, তো একটা দল যখন খেলে, এটা একটা ক্রিকেট মাঠ, এখানে 3টা স্টাম্প আছে, এখানে 3টা স্টাম্প আছে, এখানে একজন ব্যাটিং করতে থাকে, এখানে একজন বল করতে থাকে, পিছনে একজন কিপার থাকে, তারপর হয়তো স্ট্রেটে একজন বল ধরার জন্য দাঁড়িয়ে থাকে, এই স্ট্রেটে আরেকজন থাকে, অর্থাৎ লেগে একজন থাকে, তাই না? 6 নম্বর, 7 নম্বর, এইভাবে দেখবেন
প্রত্যেকটা জায়গায় কিন্তু একজন ব্যক্তি দাঁড়ানো থাকে, অর্থাৎ 11 জন ব্যক্তি ডিভাইডেড করা থাকে একটা মাঠের মধ্যে। প্রত্যেকটা ব্যক্তির একটা করে নির্দিষ্ট দায়িত্ব থাকে। যেমন কিপারের দায়িত্ব হচ্ছে বলটা কি ধরে ফেলা, অর্থাৎ যদি মিস করে ফেলে। ব্যাটসম্যানের দায়িত্ব বলটাকে কি করা, ড্রাইভ করা কিংবা 6 হাঁকানো। বলারের দায়িত্ব হচ্ছে বল করা, অর্থাৎ কিভাবে একে আউট করা যায়। প্রত্যেকটা ব্যক্তির একটা দায়িত্ব আছে না? অথবা আমি যদি আম্পায়ারের কথা বলি, আম্পায়ারেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে কোথায় কি ভুল করছে, কোথায় কি কি প্রবলেম হচ্ছে, আমরা সেগুলো দেখি। কার আউট হলো, কে রান নিতে প্রবলেম করলো। সো এই প্রত্যেকটা ব্যক্তির একটা করে স্পেসিফিক দায়িত্ব আছে। আমরা যদি খেলার কথা বলি, এইটা একটা পরিবার, এটা একটা পরিবার, কিংবা এটাকে আমরা একটা সেন্টেন্স বলতে পারি, একটা সেন্টেন্স কিংবা একটা বাক্য। এই পুরো খেলার মাঠটাকে যদি আমরা একটা বাক্য বলি, খেয়াল করে দেখেন তো, তাইলে এই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এক একটা বাক্যের অংশ হচ্ছে। কিংবা এই পুরো খেলার মাঠকে যদি একটা পরিবার বলি, তাহলে এই প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে একটা পরিবারের অংশ। তাহলে দেখেন, এই একটা বাক্যের মধ্যে, একটা খেলার মধ্যে যেমন প্রত্যেকটা পরিবারের একটা করে দায়িত্ব আছে, পরিবারের মেম্বারের একটা করে দায়িত্ব আছে, তেমনি একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকে প্রত্যেকটা শব্দের একটা করে দায়িত্ব আছে। প্রত্যেকটা শব্দের একটা করে কি আছে, রোল আছে। তারা সেই দায়িত্ব অনুযায়ী তার নিজের আচরণ প্রকাশ করে, এবং ওই নিজের দায়িত্ব অনুযায়ী কিংবা পজিশন অনুযায়ী যেই কাজটা সে করে, সেই কাজ অনুযায়ী তার একটা নির্দিষ্ট নাম আছে। আমরা সেটা একটু পর দেখব। তাহলে খেয়াল করে দেখেন, আমরা কি বললাম, একটা বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দকে আমরা এক একটা পার্টস অফ স্পিচ বলছি। কিসের উপর ভিত্তি করে? তাদের অবস্থান, তাদের কাজ, তাদের দায়িত্বের উপর ভিত্তি করে। ঠিক আছে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের কনসেপ্ট বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশ টিমের খেলাকে টেনে আনলাম। ঠিক আছে, ওকে। বরিশাল থেকে দেখছেন, 1K হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছেন না? যারা পাচ্ছেন না একটু নিজেদের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে? মিম দেখো তো সাউন্ডে ঠিক আছে নাকি? ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। আমরা সবাই একটু বন্ধুদের মেনশন করে দিব, কারণ ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি বই, অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া বইটা নিয়ে কিছু বলেন, বইটা কোথা থেকে নিব? বইটা নিয়ে বলবো, তবে কিছু অংশ আমরা পড়ে নিই। ঠিক আছে, পড়ার পর বইটা নিয়ে কিছু বলছি, খেয়াল করেন। এবার আমরা দেখব এই পার্টস অফ স্পিচের খুবই ট্রেডিশনাল একটা পয়েন্ট। আমরা বলি যে পার্টস অফ স্পিচের 8 প্রকার, এটা এইভাবে বলা হয়। তো এই 8 প্রকার এটা কই থেকে আসলো, কিভাবে আসলো, আমরা সেটা একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। দেখেন, এই গল্পটা আমি খুব ইন্টারেস্টিং ওয়েতে বইয়ের মধ্যে ইনক্লুড করেছি। নামটা হচ্ছে 7 ভাই চম্পা। খুবই বিখ্যাত একটা মুভি, তাই না? খুবই বিখ্যাত একটা গল্প। ঠিক আছে, একটা পৌরাণিক গল্প হতে পারে, কিংবা সঠিক একটা রাজা মহারাজা আমলের গল্প হতে পারে, আমি জানি না কতটুকু সত্য। কিন্তু 7 ভাই চম্পার গল্প কিংবা মুভিটা দেখেনি এমন লোক খুব কম পাওয়া যাবে। 80-র দশকে, আপনি তাহলে 80-র দশকের মানুষ। মিম দেখেন এই মুভিটা, গল্প শোনেন নাই আপনি? শুনেছেন? হ্যাঁ, বুঝছি দেখে আপনি জিতছেন। ঠিক আছে, যাই হোক, তো 7 ভাই চম্পার যে গল্পটা, আমরা এটা দিয়ে পুরো যে পার্টস অফ স্পিচের দায়িত্বগুলো সেগুলো বোঝার চেষ্টা করবো। খেয়াল করেন, 7 জন ভাই আর একজন বোন, এই মিলে হচ্ছে 7 ভাই চম্পা। তাহলে 7 ভাই চম্পায়, এই 7 ভাই চম্পার মধ্যে কয়জন মানুষ আছে? টোটাল মানুষ আছে হচ্ছে 8 জন। এই 8 জনকে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচের সাথে তুলনা করব। এই 7 ভাই চম্পার মধ্যে যে প্রথম ভাই রয়েছেন, এই প্রথম ভাইকে বলা হয়, প্রথম ভাইয়ের নাম হচ্ছে নাউন। প্রথম ভাইয়ের নাম কি? নাউন। যার কাজ হচ্ছে, এই 7 ভাই চম্পা আমরা জানি সবাই, এরা একটা রাজ পরিবার ছিল। তো রাজ পরিবার হওয়া মানে খাতিরে প্রত্যেকের একটা জব ছিল, একটা দায়িত্ব ছিল। এই 7 ভাইও কাজ করত, চম্পাও একটা নির্দিষ্ট দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল, তারা কাজ করতো রাজ পরিবারে। এখন প্রথম যে ভাই আছেন তার নাম হচ্ছে নাউন। প্রথম ভাইয়ের নাম কি? নাউন। এই নাউন বেচারার কাজ ছিল ওই রাজ দরবারে কে কোন পদে কোন কাজে নিয়োজিত রয়েছেন তাদের নামগুলোকে লিখে রাখা। তাহলে নাউনের কাজ কি? নাউনের কাজ হচ্ছে রাজ পরিবারে কিংবা রাজ দরবারে যারা কাজ করতো তাদের নামগুলো মনে রাখা, নামগুলোকে লিখে রাখা। তার মানে নাম সম্পর্কিত কোনো কিছু আসলেই সেটা কি হয়ে যাবে? নাউন হবে। তাহলে এটার জন্য ইনিশিয়াল ব্যাখ্যা আমরা আরও পরে বুঝবো, যখন ডিটেলসে চলে যাব। এই 7 ভাই চম্পার প্রত্যেক ভাইয়ের আবার একটা করে ফ্যামিলি আছে, সেটা নিয়ে শিখবো আমরা ইনশাল্লাহ, এবং এগুলো সব আমাদের বইয়ে পাবেন ইনশাল্লাহ। ওকে, খেয়াল করেন, তাহলে আমরা কি বললাম? প্রত্যেকের নাম মনে রাখা কার দায়িত্ব? নাম লিখে রাখা কার দায়িত্ব? নাম লিখে রাখা হচ্ছে প্রথম ভাই নাউনের দায়িত্ব। ও
গুড পয়েন্ট, ম্যাম মনে করে দিয়েছেন। আপনাদের অনেকেই মেসেজ করছেন, অনেকেই জানেন যে আমাদের অনার্গল ইংলিশ 5.0 এক্স্যাক্টলি। অনার্গল ইংলিশটা কি? এটা হচ্ছে আমাদের একটা স্পোকেন কোর্স, স্পোকেন ব্যাচ, যেটা আমরা খুবই যত্ন সহকারে পড়াই। এটা আমাদের, আপনি বলতে পারেন যে এটা অনেক অনেক পছন্দের একটা কোর্স, কারণ এখানে আমরা দুইজনই ক্লাস নিই এবং খুবই মজা করে ক্লাস নিই ইনশাআল্লাহ। তো এই কোর্সে আমাদের পঞ্চম ব্যাচে ভর্তি চলছে। আমরা 4টা ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট অলরেডি পড়িয়ে ফেলেছি। পঞ্চম ব্যাচে আমাদের ভর্তি শুরু হয়ে গিয়েছে। এটার ক্লাস শুরু হবে আগামী 15 তারিখে, এবং আপনারা সিট ফিল আপ হওয়ার আগেই ঝটপট ভর্তি হয়ে যান, কারণ এটার সিট কিন্তু খুবই লিমিটেড থাকে। আমরা দেখি যে প্রত্যেকবার আমাদের 50 জন থেকে 100 জনকে ফিরিয়ে দিতে হয়। সো আপনারা ঝটপট, নিয়মটা কিন্তু আমাদের পেজে রয়েছে। আর মিম ম্যামকে আমি বলবো যে একটু পিন করে দিতে আমাদের ভর্তির নিয়মটা, যাতে করে খুব সুন্দর করে আপনারা ওটা পড়ে ভর্তি হতে পারেন। সো স্পোকেন যদি শুরু থেকে শিখতে চান, কোর্সটাতে জয়েন করুন। এবার চলে আসি, প্রথম ভাই ছিল নাউন। হেল্পলাইন নাম্বার দিব, এখানে লিখে দিই হেল্পলাইন নাম্বার। আপনারা কিন্তু ক্লাসের পর এই নাম্বারে কল করেও পাবেন আমাকে, 49025। এই নাম্বারে কল করলেও বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটা পেজে মেসেজ দিলেও হবে। তো প্রথম ভাইয়ের নাম হচ্ছে নাউন, এইটা নাম সম্পর্কিত আমরা বুঝলাম। দ্বিতীয় ভাইকে, এই দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে প্রোনাউন। এখন এর কাজ কি? এর কাজ হচ্ছে যখন নাউন বাসায় থাকে না, নাউন তো বিভিন্ন কাজে বাইরে যেতেই হয়, বা কোনো সময় যদি নাউন না থাকে, তাহলে নাউনের কাজটা কী করে? প্রোনাউন করে দেয়। অর্থাৎ নাউনের অনুপস্থিতিতে প্রোনাউন ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে প্রোনাউন কাজ করে। অর্থাৎ নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্রোনাউন। তাহলে প্রোনাউনের কাজ কি? এই যে নাউনের কাজ করে দেয়া, তাই না? এই তো কথা, নাউনের কাজ করে দেওয়া। ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি? ওকে, অনেক ধন্যবাদ। কিভাবে ভর্তি হব? ভর্তির নিয়মটা ওই যে ম্যাম লিখে দিয়েছেন, আপনারা সেখান থেকে কিন্তু করতে পারেন। ওকে, এখন কল দিলে হবে না, এখন অনেকেই কল দিচ্ছেন। কল দেন না, এখন কল দিবেন না, এখন ক্লাসে আছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। ক্লাসটা আমি আশা করছি সকল ক্লাস কি ফ্রি? হ্যাঁ, সকল ক্লাস ফ্রিতে পাবেন না এই ক্লাসগুলো। ওকে, এবার একটু দেখেন, খেয়াল করে দেখেন। তাহলে দ্বিতীয় ভাইয়ের নাম প্রোনাউন, এবং এই প্রোনাউন কার কাজ করে দেয়? নাউন যখন বাসায় থাকে না তখন প্রোনাউন কাজ করে। এইটা গেল। আমরা এবার তৃতীয় ভাইয়ের কাছে চলে যাই। কার কাছে চলে যাব? তৃতীয় ভাইয়ের কাছে। এবং তৃতীয় ভাই কে ছিল? তৃতীয় ভাইয়ের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তৃতীয় ভাইয়ের নাম কি? অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের কাজ কি? এই অ্যাডজেক্টিভকে একজন পর্যবেক্ষক বলা যেতে পারে। কি বলা যেতে পারে? একজন পর্যবেক্ষক বলা যেতে পারে। তাহলে পর্যবেক্ষকের কাজ কি? আপনারা জানেন যে আপনারা যখন পরীক্ষা দেবেন, ইনভিজিলেটর থাকে না? ইনভিজিলেটরকে অর্থাৎ ডিসি কিংবা উপপরিদর্শক পরীক্ষাটা ভিজিট করতে আসে, দেখে যে পরীক্ষা কেউ নকল করছে কিনা, গার্ড ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে কিনা, নিয়মকানুন সব কিছু ঠিক আছে কিনা। তো তার কাজই হচ্ছে মানুষের দোষ ধরা, স্টুডেন্টদের দোষ ধরা, টিচারের দোষ ধরা, কেউ কি ভালো কিছু করছে কিনা, এই যে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করা। ঠিক সেম জিনিসটা করে তৃতীয় ভাই। অর্থাৎ প্রথম ভাই এবং দ্বিতীয় ভাই ঠিকভাবে কাজ করছে কিনা, প্রথম ভাই এবং দ্বিতীয় ভাই ঠিকভাবে সব কিছু গুছিয়ে রাখছে কিনা, তাদের কোনো কাজের ঘাটতি আছে কিনা, দোষ আছে কিনা, কোন কাজটা ভালো করছে, এই জিনিসগুলো পর্যবেক্ষণ করে রিপোর্ট দেয় কে? এই তৃতীয় ভাই। তার মানে প্রথম ভাই কে ছিল? নাউন বা প্রোনাউন। এই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ পর্যবেক্ষণ করে কে? এই অ্যাডজেক্টিভ ব্যাটা, অর্থাৎ তৃতীয় ভাই। ক্লিয়ার? এভাবে মনে রাখতে পারবেন, গল্প দিয়ে মনে রাখুন, খুব সুন্দর করে বুঝতে পারবেন। এই আমি বইটাতে এমনভাবে জিনিসগুলোকে ইনক্লুড করেছি, ক্লাস 5-এর একটা বাচ্চাও যদি একবার বইটা পড়ে, আমার মনে হয় যে টিচারের আর দরকার পড়বে না। বইটা পড়েই সেই পুরো গল্পের মাধ্যমে বুঝতে পারবে যে আসলে আমি গ্রামারটাকে কীভাবে শিখে ফেলছি। ঠিক আছে? আর বইটা যদি আপনারা অর্ডার করতে চান, যারা এখনও অর্ডার করেননি, বইটা অর্ডার করতে চাইলে আমার ক্যাপশনে দেখবেন রকমারি.com-এর লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে আপনি কিন্তু যদি আজকে রাতে অর্ডার করে ফেলেন, তাহলে কালকের মধ্যে আপনি বই পেয়ে যাবেন। কাল বা পরশু দিনের মধ্যে, 2 দিনের মধ্যে আপনার বাসায় বইটা চলে যাবে। তবে ক্লাস করার সময় বইটা আপনার কাছে থাকলে হবে কি, আপনি জিনিসগুলো মেলাতে পারবেন। আমি যা যা বলছি এগুলো মিলিয়ে পড়তে পারবেন। সো বইটা সংগ্রহ করুন। আমি আশা করছি আপনাদের গ্রামার শেখাটা আরও বেশি স্ট্রং হবে, স্বাবলম্বী হবে। বাংলাদেশের বাইরে থেকে পারবো? হ্যাঁ, স্পোকেন কোর্সটা বাংলাদেশের বাইরে থেকেও আপনি করতে পারবেন। ইটস নট আ প্রবলেম, অবশ্যই পারবেন, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। ঠিক আছে,
ওকে, খেয়াল করে দেখেন তাহলে পর্যবেক্ষক কেন বলছি খেয়াল করেন। একটা বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউন কি করছে, কার জন্য করছে, কেন করছে, কিংবা নাউন বা প্রোনাউন সিম্বা মেয়াও মেয়াও করেই যাচ্ছে, যাই হোক, একটা বাক্যের মধ্যে নাউন কি করছে, কি ক্ষতি করলো, কি দোষ করলো, কি গুণ করলো, সেইটা লিখে রাখার দায়িত্ব, সেইটা পর্যবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে অ্যাডজেক্টিভের। এখন জাস্ট আমরা কনসেপ্টগুলো বুঝবো, পরবর্তীতে এগুলোর ভিতরে যে ডিটেলস আছে এগুলোর প্রত্যেকের আবার আলাদা করে একটা ফ্যামিলি আছে, আমরা সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, এবার চতুর্থ ভাইয়ের কাছে যাই। চতুর্থ ভাই কি? চতুর্থ ভাই হচ্ছে এই পরিবারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যক্তি, ঠিক আছে? চতুর্থ ভাই এই পরিবারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি, যার নাম হচ্ছে ভার্ব। চতুর্থ ভাইয়ের নাম কি? ভার্ব। এখন এই ভাইয়ের কাজ কি? এই ভাইয়ের কাজ হচ্ছে ওই রাজ পরিবারের যত কাজ আছে সব করা। তাহলে রাজ পরিবারের সকল কাজ কে করে? সকল কাজগুলো করে কে? সকল কাজ করে হচ্ছে ভার্ব। কোথাকার? ওই রাজ পরিবারের। সাত ভাই চম্পা যে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাহলে চতুর্থ ভাইয়ের কাজ সকল কাজ করা, ক্রিয়া, আর এই জন্যই আমরা এর নাম দিয়েছি হচ্ছে ভার্ব। এটা নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো, কারণ ভার্ব এমন একটা টপিক, যেই টপিকটা যদি আপনি কমপ্লিট করেন, ট্রাস্ট মি, আপনার গ্রামারের 25% একদম ক্লিয়ার হয়ে যাবে। ভার্ব এমন ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? আমরা শিখবো। এবং 33 থেকে 35 প্রকারের ভার্ব আছে, এটারও কিছু থিওরি আছে, ফ্যামিলি থিওরি, খুব গল্প দিয়ে সুন্দর করে মনে রাখা যায়। ক্লাসে থাকবেন, প্রত্যেকটা ক্লাসে আসবেন, ট্রাস্ট মি, গ্রামারকে গুলিয়ে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার। ওকে, খেয়াল করেন, দেখেন চতুর্থ ভাই শেষ, এবার পঞ্চম ভাইয়ের কাছে চলে যাই। পঞ্চম ভাইয়ের নাম হচ্ছে অ্যাডভার্ব। পঞ্চম ভাইয়ের নাম কি? পঞ্চম ভাইয়ের নাম হচ্ছে অ্যাডভার্ব। এই বেচারা খুব সৎ একজন ব্যক্তি, কি? খুবই সৎ এবং নিষ্ঠার সাথে সে কাজ করে। কে? অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বের কাজটা কি? আমরা পুরো পার্টস অফ স্পিচের মধ্যে দুইটা ব্যক্তিকে, দুইটা, এই সাত ভাই চম্পার মধ্যে দুইটা ব্যক্তিকে পর্যবেক্ষক বলতে পারি। একটা আমরা বলেছি অ্যাডজেক্টিভ, যেটা ছিল কয় নাম্বার? 3 নাম্বার ভাই অ্যাডজেক্টিভ, এবং 5 নাম্বার ভাই অ্যাডভার্ব। এই দুইজনকে আমরা বলতে পারি পর্যবেক্ষক। পর্যবেক্ষক। এখন কথা হলো কে কাকে পর্যবেক্ষণ করে। আমরা দেখেছি প্রথম ভাই এবং দ্বিতীয় ভাই নাউন এবং প্রোনাউনকে পর্যবেক্ষণ করে অ্যাডজেক্টিভ, কিন্তু এই বেচারা হচ্ছে তারও বাপ, অর্থাৎ তারও উপরে, তারও বড়, অর্থাৎ অ্যাডভার্ব কি করে? ওই অ্যাডজেক্টিভকে আবার পর্যবেক্ষণ করে। তাহলে পর্যবেক্ষককে পর্যবেক্ষণ করা হলো এখানে। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, শিরিনশীলা আপু দেখছেন আমাদেরকে, নাইম ভাই দেখছেন, তারপর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, অনেকে ধন্যবাদ দিয়েছেন। নাম্বারটা ভুল, 798049 আয় হ্যাঁ, না না নাম্বার ভুল না। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেয়াদবি করলে ব্লক খেয়ে যাবেন। একজন বেয়াদবি করেছে, আমি তাকে ব্লক দিয়ে দিব। স্বপন মিয়া, ধন্যবাদ। আপনার ক্লাস করার অধিকার এই পর্যন্ত শেষ, আপনি আর এই পেজে ক্লাস করতে পারবেন না, ঠিক আছে? আমি না আইডিটা লিখে রাখছি, মনে রাখছি, ক্লাস করা শেষ আপনার। ওকে, ধন্যবাদ। বাজে কমেন্ট করবেন তো ব্লক খেয়ে যাবেন, সোজা কথা, কারণ এখানে ফ্রিতে পড়াচ্ছি এবং আপনাদের এইটুকু রেসপেক্ট আশা করাই যায় যে আপনারা রেসপেক্ট করে কথা বলবেন। খেয়াল করেন, তাহলে কি বললাম? পঞ্চম ভাই হচ্ছে অ্যাডভার্ব, যে কাকে পর্যবেক্ষণ করে, কার দোষ গুণ খুঁজে বের করে, কার অবস্থা, কার, অর্থাৎ পুরো জিনিসটাকে পর্যবেক্ষণ করে কে? খেয়াল করেন, তাহলে দেখেন অ্যাডভার্ব কার কার দোষ গুণ খুঁজে বের করতে পারে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে পর্যবেক্ষণ করে। কাকে পর্যবেক্ষণ করে? অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে পর্যবেক্ষণ করতে পারে, একটা ভার্বকে পর্যবেক্ষণ করতে পারে। অ্যাডভার্ব একটা ভার্বকে পর্যবেক্ষণ করতে পারে। অ্যাডভার্ব যেহেতু সৎ ব্যক্তি, এজন্য এ করে কি? যেহেতু একে পর্যবেক্ষণ করার আর কেউ নাই, এজন্য এ নিজেই নিজেকে পর্যবেক্ষণ করে। অর্থাৎ সেই কল্পনা করে, আচ্ছা আমি কি ভুল করলাম, আমার এই কাজটা করা ঠিক হয়েছে কিনা, তখন সে নিজেই রিপোর্ট লিখে রাখে। কি লিখে রাখে? যে আমি এই কাজটা ভুল করেছি, এই কাজটা করা আমার ঠিক হয়নি। অর্থাৎ সোজা কথা যদি আমি বোঝাই, অ্যাডভার্ব নিজেই নিজেকে জাজ করে, নিজে নিজেকে পর্যবেক্ষণ করে রিপোর্ট দেয়। তাহলে আমরা কি বলবো? অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে কিংবা পর্যবেক্ষণ করতে পারে। অ্যাডভার্ব পুরো একটা ফ্রেজকে মডিফাই করতে পারে, একটা ফ্রেজকে পর্যবেক্ষণ করতে পারে। অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকে ইভেন পর্যবেক্ষণ করতে পারে। তাহলে দেখেন কতগুলো ক্ষমতা কার হাতে?
অ্যাডভার্বের হাতে। তাহলে এই পঞ্চম ভাই বেচারা খুব ইম্পর্ট্যান্ট, ভার্বের মতোই। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা? ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একজন বলেছেন বুক প্রাইস। ভাইয়া বুকের প্রাইসটা ওই যে লিঙ্কে একটু ক্লিক করে দেখে নেন, ওখানে দেওয়া আছে। এই বুকের প্রাইসটা হচ্ছে 387 টাকা। অনেক ধন্যবাদ। ঠিক আছে, 387 টাকা বইটা। আচ্ছা, কোর্সটাতে একটু ঝটপট জয়েন করে ফেলবেন, কারণ স্পোকেন কোর্স তো এইটাতে আমরাও চেষ্টা করব টাইমলি শুরু করার। আর বেসিক্যালি আমরা তাদেরকেই নেই যাদের জায়গা কোথাও হয় না। সত্যি কথা বললে অনেক স্টুডেন্ট পেয়েছি যারা আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে ফেলেছে এবং ঘুরে দেখেছে যে বিভিন্ন প্ল্যাটফর্মের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে এমন জিনিস পড়ায় যেগুলো সে বোঝেই না। তার কারণ কি? তার কারণ সে তো একটা বাক্যই তৈরি করতে পারে না, সে তো কিছুই জানে না কোন জায়গা থেকে শুরু করবে, এত বেসিক লেভেলের। এই মানুষটা যখন অ্যাডভান্স লেভেলের কোনো কিছু শিখবে, একদম দেখবে যে একটা প্যাসেজ পড়ানো হচ্ছে, একটা ডায়ালগ, বড় বড় ডায়ালগ পড়ানো হচ্ছে, তখন তো সে কনফিউজ হয়ে যাবে। আর এই জন্যই মূলত আমাদের এই অনার্গল ইংলিশ কোর্সটা, যাতে করে আপনি শুরু থেকে শুরু করতে পারেন এবং প্রপার একটা গাইডলাইন পান। কোর্সটা হচ্ছে 4 মাসে, মাত্র 2000 টাকায় আপনি কোর্সটা করতে পারছেন। ঝটপট জয়েন করে ফেলেন। খেয়াল করে দেখবেন কি বললাম, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ফ্রেজ এবং সেন্টেন্সকে কি করে? মডিফাই করে কিংবা পর্যবেক্ষণ করে। এবার আমরা চলে যাব হচ্ছে ষষ্ঠ ব্যক্তির কাছে। ষষ্ঠ ব্যক্তি কে ছিলেন? এই ষষ্ঠ ব্যক্তি হচ্ছে চম্পা নিজে। কে? ষষ্ঠ ব্যক্তি হচ্ছে চম্পা। এই ষষ্ঠ ব্যক্তি, তার মানে আমরা 5 জন ভাই পেলাম, আর 6 নম্বর যে ছিল সে হচ্ছে চম্পা। এবার চম্পার একটা ছদ্মনাম আছে, চম্পার একটা ছদ্মনাম কিংবা আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন। সো প্রিপোজিশনটা কার নাম? ছদ্মনাম, চম্পার একটা ছদ্মনাম। এবার খেয়াল করেন প্রিপোজিশনের কাজ কি, এটা আমরা বুঝে যাব চম্পার বৈশিষ্ট্য থেকে। চম্পা হচ্ছে 7 ভাইয়ের একটা মাত্র বোন, একটা মাত্র বোন। খেয়াল করে দেখবেন, তাহলে একটা মাত্র বোন যখন হয় কোনো পরিবারে, তার কিন্তু আদর প্রচুর থাকে, প্রচুর আদর বেড়ে যায়। তো তার কথা সবাই শোনে, তার কথা সবাই মানতে চেষ্টা করে এবং এমন কিছু করে না যাতে করে সে কষ্ট পায়, এরকম বিষয়। তো চম্পার কাজটা খুবই ইন্টারেস্টিং এখানে। ব্যাপারটা হলো, যখন প্রথম ভাই এবং দ্বিতীয় ভাইয়ের মধ্যে মাঝে মাঝে ঝগড়া লাগে, কে? নাউন বা প্রোনাউন হতে পারে। নাউন বা প্রোনাউনের মাঝে মাঝে ঝগড়া লেগে যায়, কি হয়? বিবাদ লাগে, তারা মনোমালিন্য হয়। তখন ওই বিবাদটা ধ্বংস করার দায়িত্ব, ওই 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো করার দায়িত্ব, ওই 2 ভাইকে জয়েন করার দায়িত্ব, কানেক্ট করার দায়িত্ব পড়ে হচ্ছে চম্পার হাতে। যেহেতু চম্পার কথা সবাই শোনে এবং সে খুবই আদরের একজন মানুষ, এই জন্য চম্পা যখন বলে যে ভাই আপনাদের মাঝে আমি আছি, ঝগড়া করার কিছু নাই, আপনারা আবার কথা বলেন, তখন চম্পা ওই 2টা ব্যক্তিকে আবার নতুন করে কি করে? কানেক্ট করে দেয়, সম্পর্ক স্থাপন করে। তাহলে এখানে মেইন কথাটা হচ্ছে সম্পর্ক স্থাপন করা। 2টা শব্দের মধ্যে কোনো ওয়ার্ড বসে, 2টা শব্দের মধ্যে বা 2টা ওয়ার্ডের মধ্যে যখন একটা ওয়ার্ড বসে, ওই 2টা পার্টিকুলার ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তখন আমরা তাকে বলি প্রিপোজিশন। এটা নিয়ে বিস্তারিত আমরা আরও পড়বো এবং এগুলোর অনেকগুলো শর্টকাট আছে এবং সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্যার আমি নোটিফিকেশন পাই না। নোটিফিকেশন না পেলে ওই যে একটা অপশন দেখবেন লেখা থাকে যে সি ফার্স্ট, এইটা দিয়ে রাখবেন, ঠিক আছে? লাইব্রেরি থেকে নেওয়া যাবে, তবে একটু সময় লাগবে, কারণ আমাদের বইটার আসলে বাজারে প্রচুর চাহিদা। আমি প্রথমেই রকমারিতে বই দিয়েছিলাম, একদিনে সব বই শেষ হয়ে গেছে। আমাদের প্রথম মানে বইটা লঞ্চ হওয়ার আগে আমাদের প্রায় 1500-এর মতো প্রি অর্ডার পড়েছিল, সেগুলো আমাদের পাঠাতে জীবন শেষ। এই জন্য একটু রাশের মধ্যে আছি আমরা। আপনারা অনলাইন থেকে অর্ডার করেন, আমার মনে হয় এটাই বেস্ট অপশন হবে আপনাদের জন্য। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, ষষ্ঠ জনের কথা আমরা বলে ফেললাম প্রিপোজিশন। এবার সপ্তম জনের কথা বলি। সপ্তম ব্যক্তিকে, সপ্তম ব্যক্তি হচ্ছে, সপ্তম ব্যক্তির নাম কি বা সপ্তম ভাইয়ের নাম হচ্ছে কনজাংশন। না পিন না, আমি তো কিছু করিনি, আমার তো ক্লিন আছে এটা। তো তুমি তাহলে ওটা এক করে দাও।
আসছে? আচ্ছা, তুমি তাহলে রিফ্রেশ করো একবার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দিদারুল কবির ভাই বলেছেন গুড জব লিমন, অনেক ধন্যবাদ, ভালোবাসা নেবেন আমার। ঠিক আছে, যারা দেখছেন সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে দিব এবং বন্ধুদের মেনশন করে দিব, কয়েকজন বন্ধুকে ডেকে আনি, একটু উপকৃত হবে, তাই না? আচ্ছা, তাহলে এই সপ্তম বন্ধুর নাম হচ্ছে বা সপ্তম ভাইয়ের নাম হচ্ছে কনজাংশন। এখন এই বেচারার কাজ কি? এই বেচারার কাজও খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখি। যেমন চম্পার কাজ ছিল হচ্ছে একটা পরিবারের দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করা। চম্পার কাজ কি ছিল? একটা পরিবারের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা। কিন্তু এই কনজাংশনের কাজ কিংবা সপ্তম ভাইয়ের কাজ এর থেকে আরো বড়। এই সপ্তম ভাইকে আমরা সবচেয়ে বড় ভাই বলি। সপ্তম ভাই হচ্ছে বড় ভাই। কারণ কি? বড় ভাইয়ের দায়িত্ব একটা পরিবারে কি থাকে চিন্তা করেন, যে পরিবারের সাথে যাতে কারো গ্যামজ্যাম না লাগে, অন্য পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক যাতে ভালো থাকে, অন্য পরিবারের সুবিধাগুলো আমরা কিভাবে নিতে পারি সম্পর্ক ভালো রেখে। অর্থাৎ সোজা কথা, আমাদের পরিবারের সাথে বাইরের পরিবারের সম্পর্ক ভালো রাখার দায়িত্ব হচ্ছে এই ভাইয়ের, কনজাংশনের। আমি আরো সোজা করে যদি বলি, আমাদের সেন্টেন্স আমাদের পরিবার, অন্য আরেকটা সেন্টেন্স কিংবা অন্য আরেকটা ক্লজ অন্য একটা পরিবার। এবার এই দুইটা সেন্টেন্স কিংবা ক্লজের মাঝখানে যখন আমরা সম্পর্ক স্থাপন করতে যাব, তখন আমাদের কনজাংশন ভাই চলে আসবে এবং এই ভাই এসে বলবে আমি মাঝখানে বসে একটা ব্রিজ আকারে এখানে বসে পড়ছি। এবার আপনারা কি করেন? দুইটা পরিবার এক হয়ে কাজ করতে থাকেন এবং তখন কিন্তু তারা, অর্থাৎ দুইটা ক্লজ কিংবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে আমরা কনজাংশন ব্যবহার করি এবং তখন তারা খুব প্রফুল্লভাবে অর্থ প্রকাশ করতে পারবে। এবং এই সব কিছুই কিন্তু আপনি দেখবেন এই বইটাতে আমি এত সুন্দর করে করেছি। আমি প্রথম পেজ যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন পার্টস অফ স্পিচ, সাত ভাই চম্পা এখানে লেখা আছে। আমার বইটার কিছু স্যাম্পলও দেওয়া আছে অনলাইনে, আপনারা পড়ে করতে পারবেন। এবং এই সাত ভাই চম্পার যে পুরো ডিটেলসটা আমি এখানে লিখে রেখেছি এবং আমি যেভাবে লেকচার দিচ্ছি ঠিক সেইভাবে বইটা লেখা আছে। আমি আসলে ফর্মাল ওয়েতে লেখার, একটু ডিফারেন্ট ওয়েতে লেখার চেষ্টা করেছি। ঠিক আছে, ওকে, এবার চলে যাই আমরা অষ্টম ভাইয়ের কাছে। অষ্টম ভাই হচ্ছে সবার ছোট ভাই। অষ্টম ভাই সবার ছোট ভাইকে ইন্টারজ্যাকশন, এর নাম কি? ইন্টারজ্যাকশন। এখন এই সবার ছোট মানুষ কি থাকে? একটা পরিবারের সবার ছোট যে হয় তার একটু ইমোশন বেশি থাকে, তাই না? তার আবেগ বেশি থাকে, সে অল্পতেই কান্না করে দেয়, অল্পতেই খুশি হয়ে যায়, তাই না? তো এইরকম ব্যক্তি, অর্থাৎ অষ্টম ব্যক্তি হচ্ছে ইন্টারজ্যাকশন, অষ্টম ভাই ইন্টারজ্যাকশন, যার কাজই হচ্ছে পরিবারের যে কোনো বিপদে, পরিবারের আনন্দে অল্পতেই সে হাসে, কাঁদে, আবেগ প্রকাশ করে। সোজা কথা, ওই পরিবারের কিংবা একটা বাক্যের মধ্যে আবেগ, তার আনন্দ কিংবা কান্না, এই অনুভূতিগুলো প্রকাশ করার দায়িত্ব হচ্ছে ইন্টারজ্যাকশনের। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আমরা ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে একটা গল্পের মাধ্যমে শিখলাম। এবার ডিটেলসে আমরা এর পরিবারে চলে যাব। কার পরিবার? এই পার্টস অফ স্পিচ সাত ভাই চম্পার যে পরিবার আছে, এই পরিবারকে দেখা একটু শুরু করি। দেখেন, সাত ভাই চম্পার পরিবারের মধ্যে প্রথম ব্যক্তি কি ছিল? প্রথম ব্যক্তি ছিল নাউন। তাহলে আমরা এবার নাউন নিয়ে একটু কথা বলি। আমি বলেছি, কথা দিলাম, এই বইটা পুরোটা আমি এভাবে লাইভ ক্লাস নিয়ে আপনাদের শেষ করে দিব। ঠিক আছে? আমাদের বেসিক গ্রামার কোর্সও আছে, যে কোর্সটাতে অলরেডি প্রায় 250 মতো মানুষ, 200 হয়েছে, 200-র কাছাকাছি মানুষ যুক্ত হয়েছেন। উদাহরণ দেন, চম্পার কাহিনী মনে থাকছে না স্যার? আচ্ছা, সূত্রধার ভাইয়া টেনশন নেন না, চম্পার পুরো ফ্যামিলি আমরা উদ্ধার করবো ইনশাল্লাহ। যে এখন ডিটেলসে চলে যাবো আমরা, এখন মনে রাখেন তাহলেই হবে। আজিম ভাইয়া বলেছেন, ভাইয়া আপনাদের যে বই এটা কোথায় পাবেন? ঠিক আছে, আর নূরে জান্নাত ঐশী আমাদের দামটা একটু ভুল লিখেছে। আমাদের এতদিন অফার প্রাইস ছিল 324 টাকা, কিন্তু অফারটা শেষ হয়ে গিয়েছে। এখন আপনাদের 387 টাকায় বইটা পাবেন রকমারি থেকে। উপরে দেখেন, হ্যাঁ 85, 87, 87 বলে, ঠিক আছে, 87 বলে, এক্স্যাক্টলি। তুমি দেখো 87 বলে, 87 বলে, ঠিক আছে, 88 বলে, 88 বলে। হ্যাঁ, তুমি নিজেই পাগল। আচ্ছা, যারা বইটা অর্ডার করেছিলেন, প্রি অর্ডার করেছেন, এবং তাদের মধ্যে অনেকে আমরা কালকে এবং আজকে পাঠিয়ে দিয়েছি, তারা পেয়েছেন।
অনেকে আমার পাননি, অনেকে কলও পাননি এখন পর্যন্ত। আসলে আমাদের বইটা এত বেশি প্রি অর্ডার পড়েছে যে আমরা সবাইকে একসাথে কল দিতে পারছি না। আমরা টিমকে কাজে লাগিয়ে দিয়েছি, তারা আস্তে আস্তে কল দিচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরুন, 2 দিন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কাছে কল যাবে এবং প্রত্যেকের কাছে বইটা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সো অবশ্যই প্রত্যেকে একটু ধৈর্য ধরতে হবে। ক্লাস ডিউরেশন কতক্ষণ? পেইড ব্যাচের কথা বলছেন? আমাদের স্পোকেন কোর্সের ক্লাস ডিউরেশন 2 ঘন্টা, 1.5 ঘন্টা হয়, অনেক সময় 1 ঘন্টা হয়, ডিপেন্ড করে টপিকের উপর। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কোর্সের ডিটেলস আরেকবার বলবো। অনেকেই বলছেন, ম্যামও বলে দিচ্ছেন যে স্পোকেন কোর্সের জন্য অনেকে কোশ্চেন আসছে। স্পোকেন কোর্সটা যারা একদমই শুরু থেকে শুরু করবেন, কিছুই পারেন না, মনে করছেন কোথা থেকে শুরু করবেন আপনি জানেন না, তাহলে এই অনর্গল ইংলিশ 5টা হচ্ছে আপনার জন্য। আপনি এই কোর্সে মাত্র 2000 টাকায় 4 মাস পড়তে পারবেন এবং ওই কোর্সে যা যা দরকার আপনার কোনো বই কিনতে হবে না, সব আমরা দিয়ে দিব, ঠিক আছে, পিডিএফ আকারে। এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে এবং আমরা দুইজন, মিম এবং আমি, জুমের মাধ্যমে আপনার সাথে ইন্টারাক্ট করব। আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন ইংলিশ, যেই ক্লাসগুলোকে আমরা বলি কমিউনিকেটিভ ক্লাস, যেগুলোতে টোটালি ইংরেজিতে আমরা আপনার সাথে কথা বলবো। সো এই ক্লাসগুলো এই কোর্সেই আছে এবং এই কোর্সটা করতে গেলে মিম একদম পিন করে দিয়েছে কমেন্টে, হচ্ছে না। আচ্ছা, এই যে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারটা সেভ করে রাখেন, ক্লাস শেষে এই নাম্বারে কল দিবেন, কোর্সে ভর্তি নিয়মটা আমি বলে দেব। ওকে, আচ্ছা, একজন বলেছেন ক্লাস শেষে ভিডিও পেজে আপলোড দিন। হ্যাঁ, পেজে আপলোড থাকবে, পেজে আপলোড থাকবে। হিমেল, মিনাজুল ইসলাম হিমেল আমার খুবই ছোট একজন আপন একজন ছোট ভাই, খুবই কাছের একজন ছোট ভাই, অনেক ধন্যবাদ হিমেল, অনেকভাবে আমাকে সাপোর্ট করে, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, একজন বলেছেন যে শোনো শোনো, একটা অডিয়েন্স বলেছেন যে পানিকে যদি হানি বলা যায় তাহলে লিমন ব্যাটটা কেন ভুল হবে। আচ্ছা, গুড। আমরা এবার নাউন সম্পর্কে জানি। আমরা অনেক কথাই বললাম কোর্স বই সম্পর্কে, পড়াটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন, এই নাউন বেচারা পৃথিবীতে যত কিছুর নাম আছে, আমরা সব কিছুকে নাউন বলি, খুবই সিম্পল একটা ফান্ডা। এই প্রত্যেকটা নাউনকে 2 ভাবে চিন্তা করা যায়। পৃথিবীতে যত নাম আছে, এই প্রত্যেকটা জিনিসকে 2 ভাবে চিন্তা করা যায়। একটাকে বলি আমরা যে কিছু নাউন আছে যাদেরকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়, গন্ধ নেওয়া যায়, এই প্রকার নাউন এক প্রকার। আর এক প্রকার নাউন আছে যাদেরকে আপনি ধরতেও পারবেন না, খেতেও পারবেন না, তারপর টাচও করতে পারবেন না, দেখতেও পারবেন না, এরকম নাউনও আছে। তাহলে 2 প্রকার জিনিস আছে, 2 প্রকার নাউন আছে, 2 প্রকার নাম আছে। তাহলে প্রথম এই চিন্তা করলে যদি আমরা বলি ভিজিবিলিটির উপর ডিপেন্ড করে, ভিজিবিলিটির উপর ডিপেন্ড করে, অর্থাৎ কি দেখা কিংবা না দেখার উপর ডিপেন্ড করে নাউনকে 2 ভাগে ভাগ করা যাচ্ছে। একটাকে আমরা বলছি কনক্রিট নাউন। কি বলছি আমরা? কনক্রিট নাউন। এবং আরেকটাকে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের কনসেপ্টটা কি, কাকে বলে? দেখেন, কনক্রিট, কনক্রিট আমরা কাকে বলি? যে কোনো সলিড জিনিসকে, শক্ত জিনিসকে কনক্রিট বলা হয়। তার মানে এখানে কনক্রিট মানে হচ্ছে যে জিনিসকে আপনি দেখতে পারবেন, ধরতে পারবেন, ছুঁতে পারবেন, খেতে পারবেন, গন্ধ নিতে পারবেন, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে আমরা এটাকে কি বলবো? কনক্রিট নাউন। ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়, গন্ধ নেওয়া যায়। যেমন আপনি বলতে পারেন ওয়াটার, পানি, ঠিক আছে। আপনি বলতে পারেন ফ্লাওয়ার, ফুল। আপনি বলতে পারেন পারসন, একজন ব্যক্তি, ঠিক আছে। আপনি বলতে পারেন লিমন স্যার, ভালো কথা। আপনি বলতে পারেন আমার গ্রামালজি বুক, ভালো কথা, ঠিক আছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, আপনারা কিন্তু এই গ্রামালজি শব্দটা কোথাও খুঁজে পাবেন না। আপনারা যদি একটু এখনই ডিকশনারিতে দেখেন যে গ্রামালজি শব্দের অর্থ কি, এই গ্রামালজি শব্দের অর্থ আপনি কোথাও খুঁজে পাবেন না। নেটেও কিন্তু গ্রামালজি শব্দের কোনো অর্থ নাই। আচ্ছা, তাহলে গ্রামালজি নাই, তাহলে কি আছে? গ্রামাটোলজি আছে। কি আছে? গ্রামাটোলজি। এই শব্দটার অর্থ আছে, অর্থাৎ গ্রামার বিষয়ে বিশেষ জ্ঞান যেখানে লিপিবদ্ধ থাকে তাকে বলা হয় গ্রামাটোলজি। এখন তাহলে গ্রামালজি কেন আমি লিখলাম, কি কারণে এই নামটা দিলাম? এই শব্দটাকে বলা হয় কয়েনেজ। আপনারা হয়তো যারা ইংলিশ লিটারেচারে পড়েন তারা আপনারা জানবেন, কয়েনেজ হচ্ছে এমন কিছু শব্দ
যে শব্দগুলোকে নতুনভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়, এটা হতে পারে কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা ল্যাঙ্গুয়েজ থেকে আনা দুইটা শব্দের একটা মিলিত রূপ, হতে পারে কমপ্লিটলি নতুন শব্দ সৃষ্টি করার একটা রূপ। তো এই শব্দটা মূলত আমার সৃষ্টি করা বলতে পারেন, এটা আগে কখনো কেউ ব্যবহার করে নাই, এটা আমি ব্যবহার করেছি প্রথম। সো এই শব্দটা একটা কয়েনেজ, আর এটার স্পেসিফিক কোনো অর্থ নাই। আমি চিন্তা করেছি যে লজি শব্দটা কখন ব্যবহার করা হয়, যখন বিশেষ জ্ঞান কোথাও লিপিবদ্ধ থাকে তখন লজি শব্দটা ব্যবহার করা হয়। যেহেতু গ্রামার সম্পর্কে বিশেষ জ্ঞান এই বইয়ে লিপিবদ্ধ রয়েছে, এই কারণে আমি নাম দিয়েছি গ্রামালজি। এবং এটা কিন্তু ভুল না। অনেকেই ভাববেন যে ইংরেজিতে নাই আর আপনি ব্যবহার করছেন, এটা ভুল। নো, এটা ভুল না। শেক্সপিয়ার যখন বার্থডে শব্দটা ব্যবহার করেছিল তখন অনেকেই তাকে ভুল বলেছিল, কিন্তু ওই শব্দটা এখন আমরা প্রচলিত হয়ে গিয়েছে। সো ওইটাকে তখনকার আমলে কয়েনেজ বলা হতো, কিন্তু এখন কিন্তু এটা নর্মাল একটা শব্দ। তেমনি গ্রামালজি এখন একটা কয়েনেজ হতে পারে, একটা সময় গিয়ে প্রচলিত হতেও পারে, হু নোজ। ঠিক আছে, আবিষ্কারক বলতে পারো, মিম। আচ্ছা, প্রি অর্ডার করেছি, বইটা পাইলাম না। পাবেন, ইনশাআল্লাহ পাবেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা ইয়াতে চলে যাই, পড়ায় চলে যায়। দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি বললাম? অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউনকে ধরা যাবে, খাওয়া যাবে, ছোঁয়া যাবে, গন্ধ নেওয়া যাবে, ব্লা ব্লা ব্লা। এবার অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি? অ্যাবস্ট্রাক্ট নাউন সেগুলো যাদেরকে ধরা যায় না, খাওয়া যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শুধুমাত্র অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই নাউনগুলো কি কি? যেমন আপনি বলতে পারেন মাতৃত্ব। মাতৃত্ব কি? মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসাকে আপনি দেখতেও পারবেন না, ছুতেও পারবেন না, ধরতেও পারবেন না, খাইতেও পারবেন না। ইটস কি বলবো, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেটাকে আমরা ইনভিজিবল বলে থাকি। তাহলে আমরা বলতে পারি মাদারহুড। মাদারহুড এইটা একটা অ্যাবস্ট্রাক্ট। এবার আমরা চিন্তা করি দয়া। দয়া বলি না, কাইন্ডনেস। দয়া কি ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়? যায় না, দয়া। তারপর আপনি বলতে পারেন যে অনেস্টি, সততা। ঠিক আছে, অনেস্টি। তার এই যে নাউনগুলো রয়েছে, আরও আছে অনেকে, ব্রেভারি। ঠিক আছে, সাহসিকতা, ব্রেভারি, সাহসিকতা, এরকম আরও অনেক নাউন আছে। এই নাউনগুলোকে ধরা, আও জিভ ভাই কামড় খেয়েছি আমি। পানি দাও তো একটু আমাকে। কেটেই গেল নাকি আল্লাহ জানে। আচ্ছা, কাটুকার সমস্যা নেই, কারণ এর থেকে আরো বড় জিনিস আমার মুখে হয়। স্কারভি, আপনারা নাম শুনেছেন। স্কারভি হলে মুখে অনেক বড় বড় ক্ষত হয়, এবং এই ক্ষতগুলো নিয়ে আমি এমন অনেক নজির আছে যে লাইভ ক্লাসও নিয়েছি ঘন্টার পর ঘন্টা, আবার দেখা যায় যে পেইড ব্যাচও ক্লাস নিয়েছি। ওকে, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমাদের কিন্তু সপ্তাহে 6 দিন ক্লাস হবে এরকম, প্রত্যেক দিন রাত 10টায়, শুধু সোমবার ছাড়া। প্রত্যেক দিন কেন বলছি, প্রত্যেক রাত 10টায়, প্রত্যেক রাত 10টায় চলে আসবেন এখানে। আমার ক্লাস পাবেন, মিমাপুর ক্লাস পাবেন। আমি একদিন নিব, মিমা একদিন নেবে, আমি একদিন নিব, মিমা একদিন নিব। এবং এইভাবে কিন্তু আমরা একটা সুন্দর করে রুটিন দিয়েছি, আপনাদের রুটিনটা ফলো করবেন। বইটা কিভাবে পাওয়া যাবে? বইটা ভাইয়া উপরে দেখেন, আমার ক্যাপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি রকমারি.com থেকে ডাউনলোড করতে পারবেন। সরি, ডাউনলোড না, অর্ডার করতে পারবেন। ঠিক আছে, রকমারি.com থেকে অর্ডার করতে পারবেন। নেট প্রবলেম হতে পারে, ভিডিও আটকে যাচ্ছে। ওকে, খেয়াল করেন, তাহলে অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ বুঝে ফেললাম। আচ্ছা, এবার আমরা কনক্রিট নাউন নিয়ে একটু কথা বলি। যে নাউনগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়, গন্ধ নেওয়া যায়, এই নাউনগুলোকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে প্রপার নাউন। কি বলা হচ্ছে? প্রপার নাউন। নাম্বার বি ইজ কমন নাউন। নাম্বার সি ইজ called collective noun, and number D is called material. It's called material noun. Okay, so এই 4 প্রকার কি কনক্রিট নাউনের প্রকারভেদ 4টা। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? ভিটামিন সি বেশি বেশি খাবেন। হ্যাঁ, আর ওই হইল, আপনারও আপু আমারও আপু, সমস্যা কি? যখন মিমরে বিয়ে করিনি তার আগে তো আপু বলেই ডাকতাম।
ইভেন আমি তো ভেবেছিলাম বিয়ের আগে যে ও মনে হয় অনেক বড় কোনো স্কুলের কোনো একটা টিচার হবে, যে ভিডিও টিডিও বানায়। তারপরে কথা বলে আমি ওকে যখন নক দিয়েছি তখন বলেছিলাম যে আসসালামু আলাইকুম মিস, আপনার সাথে আমি একটা কোলাবোরেশন করতে চাই, ভিডিও মেক করতে চাই। এবং তখন আমার খুব বড় মনে হয়েছিল, যদিও এখন স্টুডেন্টরা মনে করে যে মিমের বয়স মনে হয় ও মনে হয় ক্লাস 8-এ পড়ে। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি, এক্স্যাক্টলি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। কি সিম্পল? আচ্ছা সমস্যা নাই, সমস্যা নেই, অনেকে নতুন যুক্ত হয় তো বলবো, আমরা যে পড়ে নিই একটু দেখেন। তাহলে কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যাচ্ছে। একটাকে বলা হচ্ছে প্রপার নাউন, যেটাকে আমরা বলি নির্দিষ্টতা বাচক। এরপর হচ্ছে কমন নাউন, সাধারণ নামবাচক। এরপর কালেকটিভ নাউন, যেটাকে আমরা বলি জাতিবাচক বা সমষ্টিবাচক, সরি এটাকে বলছি সমষ্টিবাচক, এটাকে বলছি জাতিবাচক। আর ডি নাম্বারকে বলছি আমরা উপাদানবাচক নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকার নাউন নিয়ে আমরা আলোচনা করব। তবে কিছু বইয়ে দেখবেন কিংবা কিছু শিক্ষককে বলতে দেখবেন কিংবা কিছু স্টুডেন্টও বলবে, যদি বলা হয় নাউন কত প্রকার, বলবে স্যার 5 প্রকার। কেন 5 প্রকার হলো? আমি তো বললাম যে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, এবং কনক্রিটকে আমি 4 ভাগে ভাগ করেছি, কিন্তু 5 প্রকার আবার কই থেকে আসলো? ওয়েল, সবারটাই ঠিক। ওই টিচার যারা বলে 5 প্রকার তারাও সঠিক, যারা বলে 4 প্রকার তারাও সঠিক, সবাই সঠিক। কিভাবে আমি বলি, এই কনক্রিটের মধ্যে যে 4টা প্রকার আছে, প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল, এই 4টা। আর কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট ছিল না একটা, 2 নম্বর কি ছিল? অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টের প্রকারভেদটাকে নিয়ে আসা হয় এর সাথে, নিয়ে এসে এটাকে বলা হয় CDE, 5 প্রকার ধরা হয়। তার মানে টোটাল নাউন যদি কেউ বলে, যদি বলা হয় যে টোটাল নাউন কত প্রকার, তাহলে আপনি বলবেন যে টোটাল কয়টা নাউন আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5টা ধরা হয়। ও টি, হ্যাঁ তাই তো, সরি ও সরি, এ লিখেছি বেশি না, ধন্যবাদ ম্যাম। আচ্ছা ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা 5 প্রকারের ফান্ডা। আপু কোর্স লিঙ্ক দেন। আচ্ছা আপু একটু কোর্স লিঙ্কটা দিয়ে দেন সবাইকে। আচ্ছা আমাদের পেজে একটু মেসেজ দিয়ে দিবেন সবাই, পেজে মেসেজ দিলে কিন্তু কোর্স লিঙ্কটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের বই সম্পর্কিত তথ্য জানতে চাইলে আপনি কোর্সে পেয়ে যাবেন, সরি মেসেজ দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা একজন বলেছেন ভাইয়া আমি ভালো মতো ইংলিশ বানাইতে পারি না বা সাজাইতে পারি না, এখন কি করব? কোর্সে জয়েন করুন ইনশাআল্লাহ। স্পোকেন কোর্স সাথে জয়েন করলে আমরা হেল্প করব আপনাকে। এভাবে তো লাইভ ক্লাসে আসলে একদম সঠিক এবং একটা কন্টিনিউয়াস ডিরেকশন দেওয়া যায় না, কারণ আমাদের টপিকগুলো ছন্ন ছাড়া অবস্থায় থাকে। কিন্তু কোর্সে সবাই একসাথে থাকে, একটা টাইম লাইন ধরে ক্লাস চলে এবং সেখানে সবগুলো জিনিস গুছানো থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা জানলাম, এবার এগুলোর বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। ম্যাম ক্লাস কতক্ষণ হয়েছে? ইজ দ্যার অ্যান আনসার? অনেকক্ষণ হয়েছে, মানে আমি জিজ্ঞেস করলাম ক্লাস কতক্ষণ হয়েছে, তো শি সাপোজ টু অ্যান্সার মি লাইক দ্যাট 1 hour or half an hour। সে আমাকে বলছে অনেকক্ষণ হয়েছে। কি করেছে? ছিঁড়ে ফেলেছে? জি না, ওইটা আপনার বই, ওইটা আপনার বইটা আমার না, আমি ওটাকে আপনাকে গিফট করেছি, আমার বই আলাদা আছে। আচ্ছা আমরা এবার একটু চিন্তা করি, প্রপার নাউন নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলবো প্রথমেই? প্রপার নাউন। আচ্ছা স্পোকেন কোর্সের ডিটেলস, কোর্স হচ্ছে 4 মাস, ঠিক আছে, আর হচ্ছে ফি 2000 টাকা। এবং এখানে আপনি ধরে ধরে ইংরেজি শিখতে পারবেন আমাদের কাছে, আমরা শেখাবো। কিছু কমিউনিকেটিভ ক্লাস আছে, ডিরেক্টলি আমাদের সাথে স্পোকেন প্র্যাকটিস করতে পারবেন। এবং আপনার যে স্পেসিফিক প্রবলেমটা রয়েছে ওই স্পেসিফিক প্রবলেমের উপরে ফাইন্ড আউট করে আমরা সলিউশনটা দেওয়ার চেষ্টা করবো। সো অসাধারণ একটা কোর্স, অলরেডি অনেক মানুষ করেছে, 1000 খানেক মানুষকে আমরা পড়িয়ে ফেলেছি অলরেডি 4টা ব্যাচে। এটা 5ম ব্যাচ, অনেক পপুলার একটা কোর্স, আপনি জয়েন করে ফেলেন, আশা করছি আমাদের সাথে ইংরেজি শিখতে পারবেন। দেখেন প্রপার নাউন কাকে বলে? প্রপার কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট, সংক্ষিপ্ত, কিংবা কোনো কিছুকে কনক্রিট করে দেয়া, ন্যারো ডাউন করা। প্রপার কেন বলি? নির্দিষ্ট কোনো কিছুকে আমরা প্রপার বলি। তাহলে খেয়াল করেন, প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ যে কোনো নামকে, যে কোনো নির্দিষ্ট নামকে আমরা বলি প্রপার নাউন। এই জিনিসটা বুঝতে খুবই সংক্ষিপ্ত একটা জিনিস চিন্তা করেন, যেমন এই রুমের মধ্যে আমরা 4-5 জন মানুষ আছি। ধরেন সিম্বা একজন মানুষ, সিম্বা আছে, আমি আছি এবং মিম ম্যাম আছেন এবং আমার আম্মু আছে। যাই হোক, তো এবার একটু চিন্তা করেন, আমি আছি, আমার নাম লিমন,
আর এখানে মিম ম্যাম আছে, মিমের নাম মিম, এবং সিম্বা আছে। এখন আমার আম্মু যদি আমাকে ডাকে যে লিমন একটু এই রুমে আসো, কে যাবে? সিম্বা কি ওই রুমে যাবে? যাবে না। মিম কি যাবে? যাবে না। কে যাবে? আমিই যাব, আমার কানেই কিন্তু পড়বে। সবাই শুনলো বিষয়টা, কিন্তু যাবো কে? যাবে হচ্ছে যার নাম লিমন, সেই যাবে। তাহলে এই নামটা নির্দিষ্ট নাম, এটা কিন্তু আমার একটা পরিচয় বহন করছে, একটা নির্দিষ্ট আইডেন্টিটি বহন করছে। ঠিক সেমভাবে আম্মু যদি সিম্বাকে ডাকে, তাহলে কি আমরা দুজন যাব? না, সিম্বা যাবে। অথবা আম্মু মিমকে ডাকলে মিম যাবে। তাহলে সিম্পলি যদি বলি যে এই নির্দিষ্ট নামগুলো একটা ব্যক্তির নির্দিষ্ট আইডেন্টিটি মেনটেন করে, নির্দিষ্ট পরিচয় বহন করে, এই নামগুলোকে বলা হয় প্রপার নাউন। অর্থাৎ লিমন, তারপর হচ্ছে লেমন বলতে পারেন আপনি, লেবু, ওয়েল মিম, আর এক প্রকার মানুষ মিম লেখে এরকম, ঠিক আছে। তারপর আপনি বলতে পারেন যে ক্যাটস, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো আছে, টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে একদম নির্দিষ্ট নাম। এই নির্দিষ্ট নামগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এইচএসসি এর জন্য একটা কোর্স অ্যারেঞ্জ করেন, আপনারা ক্লাস করতে থাকেন। ইয়াসিন আরাফাত মোল্লা যদিও এই মানুষগুলোর উত্তর আমরা দিই না, এই মানুষগুলোর উত্তর আমরা দিই না। আচ্ছা, আপনার কি মনে হয়, ধরেন আপনি একটা জায়গায় চাকরি করেন, আমি ইয়াসিন আরাফাত মোল্লা ভাইয়ের উত্তর দিই, আজকে দিচ্ছি। দেখেন, যদিও এগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এই মানুষগুলো খুবই নেগেটিভ মাইন্ডেড মানুষ, যারা ভালো কিছু দেখতে পারে না। দেখেন, আপনি মনে করেন একটা জায়গায় চাকরি করছেন, তো চাকরি কি আপনি ফ্রি করে দেবেন? আপনার কি টাকা নেওয়া লাগবে না? আপনি সারাদিন চাকরি করলেন, মাস জুড়ে চাকরি করে যখন আপনাকে বেতন দেওয়া হলো বা দিতে আসা হলো, তখন না এইসবের কি দরকার, আমি তো ব্যবসা করতে এখানে আসিনি, আমি সার্ভিস দিতে এসেছি, আমার বেতন নেওয়ার দরকার নাই। কেউ কি এটা করে? করে না। তাহলে যারা শিক্ষক, তাদের কাজ কি? তাদের কাজ পড়ানো। আর তারা কিসের বিনিময়ে পড়ায়? তারা অবশ্যই অর্থের বিনিময়ে পড়ায়, তাদের সংসার চালায়। তো এই জায়গাটায় আপনাদের এত আপত্তি কেন আমি বুঝি না। আমরা তো আমাদের জবই করছি, তাই না? আমরা তো কাউকে জোর করে ধরে এনে বলি নাই যে ভাই তোর এটা পড়াই লাগবে, তুই টাকা দে, তোর পড়াই লাগবে, এটা তো বলি নাই। যাদের দরকার, যারা বেসিক্যালি আমাদের কাছ থেকে উপকৃত হচ্ছে, আমাদেরকে ভালোবাসে, তারাই আমাদের কোর্সগুলোতে জয়েন করে। আর আমাদের কোর্সগুলোতে আমরা হালালভাবে উপার্জন করি। প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আমাদের সার্ভিসটা দিয়ে তারপর টাকাটা নিই। ফ্রিতে তো কেউ দেয় না, আমরা দিচ্ছি। বছরের পর বছর শত শত ভিডিও আছে এই পেজে। আমার ভিডিও খুবই কম আছে, কিন্তু মিম ম্যামের ভিডিও আপনি হাজারখানেক পাবেন। এই ভিডিওতে কেউ কারোর কাছে টাকা চেয়েছিল? মিম ম্যাম কি বলেছিল, এই ভিডিও দেখছেন আরও 10 টাকা দেন, আমাকে 100 টাকা দেন? বলে নাই তো, তাই না? ফ্রি পাচ্ছেন, ফ্রি পান, এগুলো নেন, সমস্যা নাই। পেইড কোর্স তাদের জন্য যারা পছন্দ করে, তারা। আজে বাজে কথা বলবেন না। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, ক্লাসটা খুবই সুন্দর লাগতেছে, অনেক ধন্যবাদ। তুই মানুষ হবি না না? আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী জায়গায় চলে যাই। দেখেন, তাহলে প্রপার নাউন শিখলাম, এবার আমরা চলে যাই কমন নাউনে। কমন নাউনটা খুব ইন্টারেস্টিং। কমন নাউন যদি আপনি বুঝতে চান, তাহলে প্রপার নাউনের কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে একটা নাউন থেকে। দেখেন, যেমন এই নাউনটা বুঝতে গিয়ে আমরা একটা উদাহরণ কল্পনা করি। যেমন আমি একটু আগে আমার মার কথা বলেছি, আমার আম্মুর কথা বলেছি, আমার আম্মু এখানে আছেন। তো ধরেন ফাদার, বাবা একটা শব্দ। তারপর ধরেন স্টুডেন্টস, এটা একটা শব্দ। এবার একটু কল্পনা করেন তো, কারো কি নির্দিষ্ট আইডেন্টিটি স্টুডেন্ট হতে পারে? কারো নির্দিষ্ট আইডেন্টিটি বাবা হতে পারে না। আমার মাকে আমি মা বলে ডাকি, আমার মার কিন্তু একটা নাম আছে, আমি তাকে নাম ধরে ডাকি না, নাম ধরে ডাকলে খবর আছে বাই দ্য ওয়ে। আবার সেমভাবে আমার বাবাকে যদি আমি আমার বাবার নাম ধরে ডাকি, তাহলে কি হবে? জুতা আর আমার পিঠ, আর বাকিটা হচ্ছে ইতিহাস, এই তো হবে, তাই না? প্রত্যেকের তাই হবে। তাহলে এই বাবার তো একটা নির্দিষ্ট নাম আছে। বাবার নাম হতে পারে কি? ধরেন হতে পারে কি বলা যায়, রহিম, জাতীয় নাম যদিও রহিম করিম, ঠিক আছে। বাবার নাম হতে পারে হচ্ছে ধরেন আবির, যদি এটা অনেক মডার্ন নাম বাবা হিসেবে। বাবার নাম হতে পারে হচ্ছে মতিন, বাবার নাম হতে পারে লিমন।
আমার নামটাও জুড়ে দিলাম। চিন্তা করেন, তাহলে একটা বাবার নাম লিমনও হতে পারে, রহিমও হতে পারে, আবিরও হতে পারে, মতিনও হতে পারে। চারজন ব্যক্তিকে কিন্তু তাদের সন্তান বাবা বলে ডাকবে। রহিমের সন্তান তাকে বাবা বলে ডাকবে, আবিরের সন্তান তাকে বাবা বলে ডাকবে, মতিনের সন্তান তাকে বাবা বলে ডাকবে। তাহলে এই বাবাটা একটা সাধারণ নাম যেটা সবাই ডাকে। বাবা কিন্তু এই মতিনের কোনো আইডেন্টিটি না, বাবা মতিনের আইডেন্টিটি না, এই মতিন নামটা হচ্ছে তার পরিচয়। কাউকে যদি আমি ধরেন এখানে 100 জন বাবা আছেন এই রুমের মধ্যে, আমি যদি বলি যে বাবা এদিকে আসো, এবার ধরেন তো 100 জন বাবাই যাবে না, সাথে যাবে না। কিন্তু চিন্তা করেন যদি বলা হয় 100 জন বাবার মধ্যে যার নাম মতিন সে আসেন, তাহলে মতিন কিন্তু চলে যাবে, একজন বাবা যাবেন। তাহলে মতিনটা হচ্ছে তার নির্দিষ্ট নাম, আর এই বাবাটার নাম হচ্ছে জেনারেলাইজড নেম, যেটাকে আমরা সাধারণ নাম বলি কিংবা কমন নাম বলি, যেটা তার একটা কি সাধারণ নেম। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, ধন্যবাদ। আবেদিন দিহান ভাইয়া বলেছেন বইটা আমার অনেক ভালো লেগেছে, আমার মনের মতো একটা বই পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা পড়ে সব সমস্যা দূর হয়ে গেছে, অনেক ধন্যবাদ। দয়া করবেন আমার জন্য যাতে বইটা আরও মানুষ পছন্দ করে। আপনাদের সমস্যা সমাধানের জন্যই মূলত আমার বইটা লেখা। আর বইটাতে আমি চেষ্টা করেছি সুন্দর এবং খুবই সাবলীল ভাষায়, সোজা কথা, প্যাচ নাই, থাকে না সাধু ভাষা মেনটেন করতে গিয়ে অনেক জিনিস কঠিন করে ফেলে। রুলসগুলো দেখবেন, এইচএসসি এবং এসএসসি রুলসগুলো আমি কত সুন্দর করে দিয়েছি, কি আছে, কি করতে হবে। ওই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ব্লা 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 ব্লা, বিশাল একটা স্ট্রাকচার দরকার নাই তো ভাই। আপনার যা দরকার আপনি সেটুকু পড়বেন, ঠিক আছে? কিওয়ার্ড দিয়ে কোন ওয়ার্ডটা থাকলে আপনি কোন ওয়ার্ডটা লিখবেন, এইটুকু, এইভাবে সিম্পলিফাইড করে আপনাকে পড়তে হবে, এবং সেইভাবে আমি বইটা লিখেছি। আপনারা খেয়াল করে দেখবেন, যাদের বইটা দরকার ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে রকমারি.com-এর, জাস্ট ক্লিক করুন, অর্ডার করে ফেলুন, 2 দিনের মধ্যে বাসায় পৌঁছে যাবে। এবং আমি আপনাদের সাজেস্ট করব যে বইটা কিনে তারপর ক্লাস করুন, তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস আপনি সুন্দর করে মিলাতে পারছেন। কেন মিলাতে পারছেন আমি বলি, আমি এতক্ষণ যা পড়াইলাম, এই যে ছকটা, এই ছকটাও ইভেন আমার বই আছে, দেখেন আমি দেখা দেয় আপনাকে। এই যে দেখেন, এই যে বাবা, স্টুডেন্ট, মা, এই ছকটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে নাউন প্রোনাউনের কিছু ছক আছে, এরকম কিছু ছবি ভিজুয়ালাইজেশন দিয়েও বইটা লেখা আছে উপরে ক্যাপশনে। আর বইটা বিস্তারিত জানতে গেলে আপনি পেজে নক দিন। বই এবং কোর্স, আমাদের স্পোকেন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পেজে নক দিবেন। আচ্ছা, এইটা আমরা বুঝলাম। তাহলে এবার আমাকে বলেন তো যে কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে পার্থক্য কি বুঝেছেন? কে বোঝেন নাই, কে বুঝেছেন একটু কমেন্টে বলেন, ঝটপট কমেন্ট করে জানাবেন যে ভাইয়া প্রপার এবং কমন নাউনের পার্থক্য বোঝা শেষ, কমপ্লিট। ওকে, এবার আমরা একটু দেখবো আরেকটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। দেখেন, কমন নাউন এটা হচ্ছে 3 স্টার দিয়ে লিখে রাখবেন, কিংবা এটা বইয়ের মধ্যেও লেখা আছে। কমন নাউন ভাগের যোগ্য। কি বলা হচ্ছে? কমন নাউন ভাগের যোগ্য। এখন ভাগের যোগ্য বলতে কি বোঝানো হয়? একটা কমন নাউনকে আপনি ডিভাইড করতে পারবেন, একটা কমন নাউনকে আপনি ভাগ করতে পারবেন, একটা কমন নাউনকে ব্রেক করে অনেকগুলো নাম পেতে পারেন। যেমন আমরা একটু আগে বাবাকে নিয়ে কথা বলেছি, স্টুডেন্টকে নিয়ে কথা বলেছি। অনেকে হয়তো চিন্তা করবে যে শুধু ছেলেদের নিয়ে কথা বলছেন, মেয়েদের নিয়ে কেন কথা বলেন না? আচ্ছা, মা শব্দটা আমরা বলি, মাদার, এই মা শব্দটা আছে না, এটাকে যদি আমরা ভাগ করি, ব্রেক করি, ডিভাইড করি, তাহলে কি হবে? ওটা নিয়ে দৌড়াচ্ছে ও। সিম্বার কাহিনী থেকে সারাদিন হাসি আমরা, ঠিক আছে? যদি দেখাইতে পারতাম তাইলে বুঝতেন সারাদিন কি যে করে বেচারা। আচ্ছা, একটু খেয়াল করেন। আচ্ছা দেখেন তো, খেয়াল করেন এই যে মাদার শব্দটা রয়েছে, এটাকে আমরা ব্রেক করলে কি কি পাই? একজন, যেমন রহিম দিয়েছি, রহিমা কেন হতে পারে না? রহিমা একজন মা হতে পারে, তাই না? তারপরে আমরা বলতে পারি কি, যেমন এখানে প্রীতি হতে পারে, প্রীতি একজন মা হতে পারে, ঠিক আছে? তারপর ধরেন আরো কি আছে, দীপ্তি একজন মা হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আরো অনেক নাম আছে, মেয়েদের নাম মনে পড়ছে না কেন আমার? দেখছো মিম, আমি কত সৎ, মেয়েদের নাম পর্যন্ত আমার মুখে আসছে না। আচ্ছা, মিমের কথা বলি, মিম একজন মা হতে পারে, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকেই একজন মা হতে পারে। তাহলে দেখেন, রহিমা নামে ডাকলে ওই ব্যক্তি আসবে, অনির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে। মিম ডাকলে মিম নামের ব্যক্তিটা আসবে, কিন্তু মা ডাকলে কিন্তু
কোনো স্পেসিফিক ব্যক্তি আসবে না। যদি 100 জন থাকে, 100 জন মেয়ে থাকে, ওর মধ্যে কিন্তু অনেকেই মা হতে পারে। তার এই যে মা শব্দটাকে ভাঙলে আমরা অনেকগুলো নাউন পাচ্ছি, এবং এই নাউনগুলোকে দেখেন, তাহলে কমন নাউনকে ভাঙলে আমরা এক একটা প্রপার নাউন পাই। কমন নাউনকে ভাঙলে কি পাচ্ছি? প্রপার নাউন। তাহলে আরেকটা স্টেটমেন্ট লিখে নেন, কমন নাউন ভাঙলে প্রপার নাউন পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। সিম্বা আমাদের বিল্লু আমাদের বিড়াল হচ্ছে সিম্বা, বুঝতে পেরেছি আমরা। অনেক ধন্যবাদ। হ্যাঁ, একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যেটা আমাকে রওশন মনে করে দিয়েছে। ইন্ডিয়া থেকে অনেক ভাই আমাকে দেখেন, ইন্ডিয়া থেকে, পশ্চিমবঙ্গ এবং কলকাতা থেকে অনেকেই বলেছেন, আমার পেজেও আছেন, আমাদের এই মেইন পেজটাতে অনেকেই মেসেজ করেছেন ইন্ডিয়া থেকে বইটা কিভাবে পেতে পারি। আপনাদের জন্য একটা সুখবর দিই আমি, ইন্ডিয়া থেকে বইটা আমরা ডেলিভারি করতে পারবো না, এটা একটা অনেক বড় একটা প্রসেস। এই কারণে আমরা ব্যবস্থা করেছি ইন্ডিয়াতে, কলকাতায় ঠিক 9 তারিখে, 9 সেপ্টেম্বর এই যে হচ্ছে আমাদের সিম্বা, এই যে সিম্বা, দাঁড়ো তোমাকে কোলে নেই, এই যে সিম্বা, তাকাও। ঠিক আছে, ও থাকবে না, খেলতেছে এখন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ শেষ করুন। হ্যাঁ, ওকে। সো যাই হোক, যা বলছিলাম, তো 9 সেপ্টেম্বর কলকাতায় বাংলাদেশের একটা বইমেলা হবে, কলকাতাতেই হবে এই বইমেলাটা। এই বইমেলাতে আপনি আমাদের বইটা পাবেন, এই গ্রামালজি বইটা পাবেন মাতৃভাষা প্রকাশ নামের স্টলে। নামটা লিখে রাখুন, মাতৃভাষা প্রকাশ। এই স্টলে যদি আপনি যান, গেলেই কিন্তু গ্রামালজি বইটা একদম কলকাতাতে পেয়ে যাবেন। সো 9 সেপ্টেম্বর থেকে কলকাতাতে বইমেলা শুরু হচ্ছে। কতদিন চলবে আমি জানি না, একটু ডিটেলসটা আপনারা নেটে ঘেটে দেখেন, তাহলে আপনারা বুঝে যাবেন যারা ইন্ডিয়ান আছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু কষ্ট করে চিন্তা করি। আমরা কমন নাউন দেখলাম, প্রপার নাউন দেখলাম, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং নাউনের বাকি অংশ। নাউন আরও আছে, নাউন অনেকগুলো আছে। কি নাউন আছে আমি বলি। কালেকটিভ নাউন আছে, তারপরে আমাদের ম্যাটেরিয়াল নাউন আছে, তারপরে কম্পাউন্ড নাউন আছে, এরপর ভার্বাল নাউন আছে। ঠিক আছে, এই নাউনগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা আগামী ক্লাসে। ঠিক আছে, আগামীকালকেও কিন্তু ক্লাস আছে। আগামীকাল ক্লাস নেবেন আপনাদের মিম ম্যাম, এবং আগামীকালকের ক্লাস হবে স্পোকেনের উপরে। সবাই স্পোকেন ক্লাসটা করবেন অবশ্যই। আর আমি লাস্ট যাওয়ার আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট খুব ভালো করে দিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের কোর্স অনর্গল ইংলিশ। এই কোর্সে যুক্ত হলে আমি আপনাকে এইটুকু সিওরিটি দিতে পারি, এই কোর্স শেষে আপনার মনে হবে যেন আমি অনেকটা ইমপ্রুভ করেছি। একটা কথা মাথায় রাখবেন, কেউ একটা কোর্স করে কখনো কমপ্লিটলি ইংরেজির জাহাজ হয়ে যায় না, এটা পসিবল না। কেউ যদি বলে যে আপনাকে 3 মাসে আমি একদম ইংলিশের স্পোকেন একদম কমপ্লিট করে দিব, আপনি হর করে ইংরেজিতে বলতে পারবেন, তাহলে নিশ্চিত ভাববেন ওই ব্যাটা মিথ্যা কথা বলছে এবং মিথ্যা কথা বলছে। কারণ 3 মাস ডিউরেশনটা খুবই ছোটো টাইম, 4 মাস ডিউরেশনটা খুবই ছোটো টাইম। 4 মাসে স্পোকেন কমপ্লিটলি শেখা ইম্পসিবল। তবে আপনি যে স্থানে আছেন তার থেকে ডাবল ইমপ্রুভমেন্ট করা যায়। আপনি যদি কিছুই বলতে না পারেন, আপনি হয়তো টুকটাক কথা বলার মতো অবস্থা আপনার দাঁড়াবে। আপনি কিছুই বলতে না পারলে ইংরেজিতে প্রেজেন্টেশন দেওয়ার মতো একটা ছোটোখাটো অবস্থা ক্রিয়েট হবে এই 4 মাসের পর। সো এই কোর্সটা করুন, আপনার কোথাও না কোথাও শুরু তো করতে হবে। আমরা আছি, আমি এবং মিম, আপনাকে ধরে প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। কোর্সটা বিস্তারিত জানতে আমাদের পেজে নক দিন, পেজে মেসেজ দিলে আমরা আপনাকে ভর্তির নিয়মটা, সব ডিটেলস, ক্লাস কবে হবে, কখন হবে, সব ডিটেলস ইনশাল্লাহ দিয়ে দিব। কোর্সে আসুন, আমি এবং মিম থাকছি আপনাদের সাথে স্পোকেন ইংলিশে একদম বস বানিয়ে দিতে ইনশাআল্লাহ। এবং এটা একদম কন্টিনিউয়াল একটা প্রসেস। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের এই পেজ এবং ইংলিশ বাস, এই দুইটা পেজ কিন্তু একসাথে হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এবং মিম এখন একসাথে কাজ করছি একটা প্ল্যাটফর্মে। এই দুইটা পেজের নাম আমরা চেঞ্জ করে ফেলবো, যে প্ল্যাটফর্ম নাম হচ্ছে লিঙ্গুয়াল একাডেমি। আপনি দেখছেন লিঙ্গুয়াল একাডেমি। সো কিছুদিনের মধ্যেই আমাদের 1 মিলিয়ন হয়ে যাবে, তখন আপনি লিঙ্গুয়াল একাডেমি নামের এই পেজ এবং ইংলিশ বাস দুইটাই দেখবেন। এবং এইটার স্বত্বাধিকারী হিসেবে আমি এবং মিম থাকছি। আমি থাকবো ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, এবং মিম থাকবে ফাউন্ডার এবং সিইও হিসেবে।
ঠিক আছে? সো আমরা দুইজন এখন একসাথে এক জায়গা থেকে ক্লাস নেবো ইনশাল্লাহ, আমাদের একসাথে পাবেন। বইয়ের দাম কত? বইটার দাম এবং সবকিছু জানতে উপরে ক্যাপশনের লিঙ্কটা দেওয়া আছে, উপরে ক্যাপশনে রকমারি.com এর লিঙ্ক দেওয়া আছে। বইটা আপনি রকমারি.com থেকে নিয়ে নেন, রকমারি.com। এই রকমারি.com থেকে ঢুকে গ্রামালজি লিখে সার্চ দিলে বইটা চলে আসবে, সেখানে আপনি দাম এবং সব ডিটেলস দেওয়া আছে, অর্ডার করে ফেলুন। আর অর্ডার করার পর বইটা সম্পর্কে ওখানে আপনি বইটা পড়ে দেখতে পারবেন, বইটা সম্পর্কে 2 লাইন যা ইচ্ছা, যেটা পড়ে দেখে মনে হলো যেটা বইটা কেমন, ওটা লিখে একটু চলে আসবেন রিভিউ অংশে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক রাত 10টায় মিম ম্যামের সাথে আপনাদের মোলাকাত হতে চলেছে। সবাই আগামীকালকে ক্লাসটা করবেন, আর আমার সাথে আপনাদের পরশুদিন দেখা হবে। আর রুটিনটা সবাই সেভ করে রাখবেন, সবাই ঠিক রাত 10টায় চলে আসবেন, সাথে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে আসবেন, যাতে করে তারা উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের লিঙ্গুয়াল একাডেমির জন্য দোয়া করবেন, মিমের জন্য দোয়া করবেন। ঠিক আছে? আল্লাহ হাফিজ।